আমাদের সাথে গেস্ট হিসেবে রয়েছেন আমাদের অনারেবল গেস্ট অধ্যাপক ডাক্তার খাজা নাজিম উদ্দিন, অধ্যাপক মেডিসিন বিভাগ, অবসরপ্রাপ্ত ইন্টারনাল মেডিসিন এবং ডায়াবেটিস বিশেষজ্ঞ, বারডে। আমাদের সাথে আরো রয়েছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সেলিমুজ্জামান, শিশু রোগ বিশেষজ্ঞ, অধ্যাপক শিশু বিভাগ এবং বিভাগীয় প্রধান, শিশু মেডিসিন বিভাগ, অবসরপ্রাপ্ত, বাংলাদেশ শিশু হাসপাতাল অ্যান্ড ইনস্টিটিউট। এবং আমাদের সাথে আরো রয়েছেন ডাক্তার শেফাতুজ জাহান, ক্যান্সার বিশেষজ্ঞ, সহযোগী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান, পরিচালক, CMOSH ক্যান্সার ইনস্টিটিউট এবং রিসার্চ সেন্টার। সকলকে আমাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা সবসময় বলি প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। যেমন মনে করেন তারপরে রুবেলা, তারপরে ডিপথেরিয়া, পারটোসিস, টিটেনাস, এগুলো কিন্তু অনেক সংক্রামক রোগ এবং অনেক জটিল রোগ। এই রোগগুলো যদি ভ্যাকসিন না নেওয়া হয় তাহলে ভবিষ্যৎ প্রজন্মর জন্য এটা অত্যন্ত ক্ষতিকর হবে। এবং অনেক রোগ আছে যেগুলো মরণ ব্যাধি হিসাবে আমরা আখ্যায়িত করি। অনেক সময় অনেক বাচ্চা বিকলাঙ্গ হয়ে যায়। এগুলো ইজিলি প্রিভেন্ট করা যাবে। যেমন এই জন্য আমরা ডিপথেরিয়া, পার্টোসিস, তারপরে পোলিওমাইলাইটিস, এগুলোর তারপরে যক্ষ্মার টিকা, এগুলো জন্মের পরপরই দিয়ে থাকি এবং ইপিআই যে শিডিউল আছে সেভাবে দিয়ে থাকা যায়। আবার আমাদের দেশের প্রত্যন্ত অঞ্চলে অনেক মানুষ আছে এই ব্যাপারে সচেতন নয়, যার ফলে হয় কি তারা এই টিকাগুলো দিতে চায় না। আবার পৃথিবীর অনেক জায়গা আছে যেখানে অনেক কুসংস্কার রয়েছে, তারাও কিন্তু এই টিকার ব্যাপারে অনগ্রাহ। তাদের প্রতি আগ্রহ জন্মানো, তারপর আমাদের যে নলেজ, আমরা যেটা জানি সেটা শেয়ার করা এবং জনগণের মাধ্যমে এটা প্রচার করার উদ্দেশ্য হচ্ছে কিন্তু আজকের এই প্রতিপাদ্য এবং আজকের এই টিকাদান সপ্তাহ শুরু করা আর কি। স্যারকে অনেক ধন্যবাদ। ডাক্তার শেফাতুজ্জামান ম্যাডামের কাছে আসবো, ম্যাডামের কাছে জানতে চাইবো ম্যাডাম, ক্যান্সারের, বিশেষ করে আমি বলবো যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, এগুলোকে আসলে প্রতিরোধ করা সম্ভব কিনা এবং আসলে ক্যান্সারের টিকা কতটা কার্যকর, যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলতেন। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম স্যার, আপনাদের দুইজনকেই ধন্যবাদ জানাচ্ছি আমাকে আপনাদের সাথে এই প্রোগ্রামে রাখার জন্য, এবং আপনাদেরকে এবং সাইনোভিয়াকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই প্রোগ্রামে ইনভাইট করার জন্য। তো ক্যান্সার ভ্যাকসিন, এইচপিভি ভ্যাকসিন আসলে এটা একটা যুগান্তকারী আবিষ্কার ছিল জরায়ু ক্যান্সার প্রতিরোধের জন্য। সো এইচপিভি ভ্যাকসিন শুধু যে সার্ভাইকাল ক্যান্সার প্রিভেন্ট করছে তা না, এছাড়া এটা যোনি ক্যান্সার, পেনিস, মাথা ও গলার কিছু ক্যান্সার, অ্যানাল ক্যানাল ক্যান্সার, এগুলি সবকিছু প্রতিরোধের জন্য দেখা গেছে যে এইচপিভি ভ্যাকসিন খুবই গুরুত্বপূর্ণ। এবং দেখা গেছে 90% পর্যন্ত জরায়ু মুখের ক্যান্সার রোধ করতে পারে এই এইচপিভি ভ্যাকসিন। তো এইচপিভি হিউম্যান প্যাপিলোমা ভাইরাস দিয়ে যে ইনফেকশন গুলো হচ্ছে, আমি এর আগেও বলেছি, এটা শুধু সার্ভিক্সে না, এটা ভালভা, ভেজাইনা, অ্যানাল ক্যানাল, পেনিস এবং ওরাল ক্যাভিটি, ইসোফেগাস, এতটুকু পর্যন্ত এটা ক্যান্সার তৈরি করতে পারে। তো এই জায়গাগুলোতে আমরা যদি অ্যাওয়ারনেসের মাধ্যমে এইচপিভি ভ্যাকসিনটা এনশিওর করতে পারি, তাহলে এই এই ক্যান্সারগুলো আমাদের দেশে, আমাদের মতো ডেভেলপিং কান্ট্রিতে এই ক্যান্সারগুলো অনেক বেশি। সো এগুলো আমরা প্রিভেন্ট করতে পারবো। আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে, আমাদের দেশে সার্ভাইকাল ক্যান্সার হচ্ছে সেকেন্ড ক্যান্সার অ্যামং দ্য উইমেন। সো আর এইচপিভি ভ্যাকসিন দিলে যেটা সুবিধা হবে, এটা আমরা নারী পুরুষ দুজনের জন্যই আমরা উপকার পাবো, যেহেতু শুধু জরায়ু না, অন্যান্য ক্যান্সারগুলো নারী পুরুষ উভয়ের হয়ে থাকে। তো আমাদের ডাব্লিউএইচও তে আমাদের যেটা এখন টার্গেট, সেটা হচ্ছে 2030-র মধ্যে আমরা সার্ভাইকাল ক্যান্সার নির্মূল করব। এর জন্য এই ভ্যাকসিনকে একদম বাংলাদেশের রিমোট এরিয়া পর্যন্ত অ্যাভেলেবেল করার কোনো বিকল্প নেই। এবং এই জন্য আমরা যে স্টেপস গুলো নিতে পারি, সেই স্টেপস গুলো আমার স্যাররা আগেই বলেছেন, সেটা হচ্ছে অ্যাওয়ারনেস। এবং গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট পর্যায়ে সবাই যদি অ্যাওয়ার হয়, সব জায়গায় যদি ভ্যাকসিন গুলো দেওয়া ম্যান্ডেটরি করে দেওয়া হয়, তাহলে কিন্তু আমরা অনেকগুলো ক্যান্সার প্রিভেন্ট করতে পারবো। আর আরেকটা জিনিস যেটা হয়েছে, 9 থেকে 14 বছরের মধ্যে এইচপিভি ভ্যাকসিনটা দিতে বলা হয়েছে, কিন্তু দেখা গেছে স্কুলগুলোতে কিন্তু এখন ভ্যাকসিন গভর্নমেন্ট থেকে পাঠানো হয়েছে, কিন্তু শহরের স্কুলগুলোতে যে পরিমাণ ক্যান্ডিডেট পাওয়া যাচ্ছে, গ্রামের স্কুলগুলোতে সেই পরিমাণ ক্যান্ডিডেট পাওয়া যাচ্ছে না। তাদের মধ্যে একটা কুসংস্কার হয়েছে যে এই ভ্যাকসিন দিলে ক্যান্সার হবে এবং বিয়ের পরে বাচ্চা হবে না। এই দুটো মেইন প্রবলেম যেটা আমরা ফাইন্ড আউট করেছি, এবং এটা নিয়ে আমরা কাজ করছি আমাদের সেন্টার থেকে। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ ম্যাডামকে। আমি আবারও অধ্যাপক ডাক্তার খাজা নাজিমুদ্দিন স্যারের কাছে আসবো। স্যার, দীর্ঘদিন যারা কিডনি ডিজিজে ভুগছেন, হার্ট ডিজিজে ভুগছেন, কারো ডায়াবেটিস রয়েছে, তাদের ইমিউনিটি বুস্ট আপ করার জন্য কোনো ধরনের ভ্যাকসিনের প্রয়োজন রয়েছে?
থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে কথাটা ইয়ে ডিসক্রিমিনেট করা ভালো না। ইমিউন ভ্যাকসিনেশন হলো সার্বজনীন জিনিস। ডায়াবেটিস রোগীর যেমন দরকার, নন ডায়াবেটিস রোগীরও তেমন। হার্টের রোগীর যেমন দরকার, নন নন হার্টের রোগীরও তেমন। সেই জন্য ভ্যাকসিন নেওয়ার জন্য সবাই প্রিপেয়ার থাকা ভালো। এখন ভ্যাকসিনের কিছু কনভেনশনাল জিনিস আছে, দেওয়াই লাগে, সময় আছে। যেমন বাচ্চাদের থেকে শুরু হয় ইপিআই প্রোগ্রামে। আমাদের বয়স্ক লোকের কিছু ভ্যাকসিন সবসময় দেওয়া হয়, যেমন এখন, আগে হইতো না। আগে আমরা যখন ছাত্র যেমন শুনতাম কিন্তু দিতাম না, দেয় নেই। সেটা হলো ফ্লু ভ্যাকসিন। ভ্যাক্সিগ্রিপ এখন সানেপে আনছে। ফ্লু ভ্যাকসিন প্রায় সব জায়গায় পাওয়া যায়। রোগীরা, আমি তো দেখি রোগীরা খুব উৎসাহ নিয়ে এটা নেয়। সো ফ্লু ভ্যাকসিন সবারই নেওয়া উচিত। প্রতি বছর একটা করে ভ্যাকসিন, বেশি না। একটা ফ্লু ভ্যাকসিনটা আসলে তো একটা পেটেন্ট আছে, এটা চেঞ্জ করে দেওয়া হয় প্রতি বছর, বছরের 1 ফেব্রুয়ারিতে। সেটা সবাই নেয় এবং নেওয়া উচিত, এবং সবাই যাতে নেয় সেজন্য ব্যবস্থা করে। স্যানোফি চেষ্টা করছে, আমরাও রোগীদের বলি। রোগীদের যে ভ্যাকসিন যে বললেন আপনারা, যে একটা ভ্যাকসিন ভীতি আছে, এটা কিন্তু সত্য। এটা যতই বড় বক্তৃতাতে যাই বলি, এটা দিস ইজ ফ্যাক্ট। এই ফ্যাক্টটাকে আমাদের এনকাউন্টার, অনেকে অনেক অসুখ নিয়ে আসে, বলে করোনা ভ্যাকসিন নিয়ে এটা হয়েছে, করোনার পর থেকে এটা দেখা যাচ্ছে। তো এই ধরনের যুক্তি তো মানুষ দিবেই, মানুষের ভিতরে থাকবেই। সেই জন্য আমাদের এটা দুঃখ। ফ্লু ভ্যাকসিন নিয়ে আমরা প্রথমে এই কাজ করি, এবং আরো ওয়াইড স্প্রেড চেষ্টা করি যেন ফ্লু ভ্যাকসিন দেওয়া হয়। যেমন আমি আমার চেম্বারে একটা সেল ইউজ করি। এরকম সব ডাক্তারই যদি বলে তাহলে এটা হতে পারে। এটা প্রথম। এরপরে আছে নিউমোনিয়া ভ্যাকসিন। নিউমোনিয়া ভ্যাকসিনটা আসলে দুইটা স্ট্রেন পাওয়া যায়, কিছুদিন পাওয়াই যেত না, এখন পাওয়া যায়। নিউমোনিয়া ভ্যাকসিন তো দুই ধরনেরই হয়। একটা হলো যে বছরে 5 বছরে একটা নিতে হয়, আর সারা জীবনে। দুই নামে পাওয়া যায়, দামও অনেক বেশি, কিন্তু এটা অ্যাভেলেবল হলে আরো ভালো। এরপরে মেনিনগোকক্কাল ভ্যাকসিন। মেনিনগোকক্কাল ভ্যাকসিন হজের সময় দেওয়া হয়, কারণ উষ্ণ দেশে মেনিনজাইটিস বেশি হয়। যদি বি এবং এ এবং সি বেশি পাওয়া যায়, বি পাওয়া যায় কম, কিন্তু বিও দিতে হবে। এরপর আসে হেপাটাইটিস এ ভ্যাকসিন। কিন্তু আমাদের তো ওয়াইড স্প্রেড ছিল, ইদানিং দেখে অত প্রচার হয় না। হেপাটাইটিস এ ভ্যাকসিন কেন যে অত এনকারেজ করা হয় না আমি জানি না, কিন্তু হেপাটাইটিস এ পাস। এরপরে হেপাটাইটিস বি ভ্যাকসিন। হেপাটাইটিস বি ভ্যাকসিন আসলে অনেক ক্ষেত্রে এইচ 65 এর পরে এনকারেজ করা হয় না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে লাগেই। যেমন যারা ক্রনিক কিডনি ডিজিজের, যাদের ডায়ালিসিস লাগে, যাদের ট্রান্সপ্লান্ট লাগতে পারে, তাদেরকে এটা দিয়ে দেওয়া হয়। এরপরে আসে আমাদের যে সিঙ্গেলস এর ভ্যাকসিন। এটা আমার দেশে নাই, অন্য দেশে দেওয়া হয়, 50-এর পরেই দেওয়া হয়। 65 এর পর দেওয়াই হয়। আমরা কিন্তু অনেক রোগী পাই হার্পিক জোস্টারের, যারা বয়সকালেই হয়, এদের ভ্যাকসিন দেওয়া হয়। এগুলো হলো রুটিন দেওয়া। এর বাইরে কিছু জিনিস আছে, যেমন রেবিস ভ্যাকসিন। রেবিস ভ্যাকসিন রুটিন না। রেবিস ভ্যাকসিন, রেবিস কামড়াইলে, কুকুর কামড়াইলে এটা দেওয়া। এছাড়াও যেমন প্যাপিলোমা ভাইরাসের কথা বলা হয়। প্যাপিলোমা ভাইরাস ইয়াং বয়সে 14-15 মধ্যে দেওয়া হয়, কিন্তু এটা 25-27-এ দেওয়া যেত। তারপরেও দেওয়া উচিত, দেওয়া যেতে পারে। তাছাড়া আছে ভ্যাকসিন যেগুলা মিসড ভ্যাকসিন, বা জানে না দিছে কিনা, এগুলো কিন্তু টাইটার দেখে দেওয়া যেত। বিদেশে এটা করা হয়। ছাত্ররা পড়তে গেলে ইংল্যান্ড, আমেরিকা, কানাডায়, অথবা কেউ সিটিজেনশিপ নিতে হলে তাদের কার্ড চাওয়া হয়। কার্ডে যদি না পাওয়া যায়, তখন তাদের টাইটার দেখে ওইটা ভ্যাকসিন দেওয়া হয়। এর মধ্যে ডিপথেরিয়া, টিটানাস ভ্যাকসিন। আমরা কিন্তু নিয়ম আছে সব জায়গাতে, মিডিল ইস্টে ছিল যে কোনো ইনজুরি হলে তাকে টক্সয়েড দিয়ে দেওয়া হয়। আমাদের দেশেও দেওয়া হয়। এটা আমরা না জেনেই নিই। ডাক্তারের কাছে গেলে আপনি টিটেনাস নিচ্ছেন, না তাহলে নেই। এটা কিন্তু রুটিনই হয়ে গেছে। এছাড়াও যদি ইভেন হামের টিকাও যদি মিস হয়, তাহলে কিন্তু হিমোফাইলাস এর টিকাও আছে, এটাও দেওয়া যায়। আরো আছে কিছু কিছু, যেমন স্প্লিনেক্টমি করলে অনেক সময় ভ্যাকসিন দিয়ে দেওয়া হয়। এরকম ভ্যাকসিন সম্পর্কে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো ভ্যাকসিন প্রতিরোধ করে রোগ। বিদেশিদের নন কমিউনিকেবল ডিজিজ কমে গেছে কারণ একটাই, সেটা হলো ভ্যাকসিন নেওয়া। আমাদের তো আমরা পোলিও মুক্ত ছিলাম, এখন যদি বলে এটা হয়নি। আমাদের পক্স নাই, কলেরা নাই, টিবির ভ্যাকসিন আছে কিন্তু অত ইফেক্টিভ না।
টাইফয়েডের ভ্যাকসিন এখনো আছে বিদেশে বা দেশের যায় দেশে তারা নেয়। সেজন্য মনে রাখতে হবে যে ভ্যাকসিন সবসময় উপকারী। ভ্যাকসিনের জন্যই ওয়েস্টার্ন কান্ট্রির লোকজন কমিউনিকেবল ডিজিজ থেকে শুধু চেষ্টা করতে বেরোর জন্য নন কমিউনিকেবল ডিজিজ ওদের সমস্যা, কমিউনিকেবল ডিজিজ ওদের। তো বাইরে গেলে বিদেশে গেলে বুঝবেন যে ফ্লুর ভ্যাকসিন কত ইম্পর্টেন্ট, নিউমোনিয়ার ভ্যাকসিন কত ইম্পর্টেন্ট। আমার মনে হয় আমরা ভ্যাকসিনের এই সপ্তাহে প্রচারটা আরো বেশি হওয়া উচিত। আপনাদেরকে ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে। আমি আসবো ডাক্তার মোহাম্মদ সেলিমুজ্জামান স্যারের কাছে। স্যারের কাছে জানতে চাইবো, স্যার, শিশুদের জন্য প্রয়োজনীয় উপযুক্ত টিকাগুলো আসলে কি? অধ্যাপক ডাক্তার সেলিমুজ্জামান স্যার। ধন্যবাদ আপনাকে। এগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং সবারই, বিশেষ করে মা বাবা, সচেতন নাগরিক, তাদের সম্যক ধারণা থাকা উচিত। একটা বাচ্চা জন্মগ্রহণ করার পরপরই আমরা বিসিজি টিকা দিয়ে থাকি। কেন দিয়ে থাকি? টিউবারক্লোসিস, টিবি কে বন্ধ করার জন্য। তো অনেকগুলি টিকায় রয়েছে যে টিকাগুলো না দিলে অনেক মরণ ব্যাধি, সংক্রামক রোগ হতে পারে। তারপরে 1.5 মাস বয়সে আমরা দিয়ে থাকি ডিটিএপি, হিপ ভ্যাকসিন এবং হেপাটাইটিস বির ভ্যাকসিন। এটা 1.5 মাস বয়সে একটা ডোজ দেওয়া হয়, 2.5 মাস বয়সে একটা ডোজ দেওয়া হয়, এবং 3.5 মাস বয়সে ডোজ দেওয়া হয়। এটা যেমন ডিপথেরিয়া, টিটেনাস, পাটোসিস, তারপরে হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জা দিয়ে যে ম্যানিনজাইটিস হয়, যে অসুখগুলো হয়, নিউমোনিয়া হয়, সেগুলোকে প্রিভেন্ট করে। এবং হেপাটাইটিস বি এটাকে প্রিভেন্ট করে। এটা অত্যন্ত জরুরি। আর 1.5 মাস এবং 3.5 মাস বয়সে আমরা আইপিভি, পোলিওর ভ্যাকসিন দিয়ে থাকি। আর নেমোকক্কাল নিউমোনিয়ার যে ভ্যাকসিন, সেটা আমরা 3টা দিয়ে থাকি, 1.5 মাস, 2.5 মাস এবং 3.5 মাসে। এটা যেমন নেমোকক্কাল নিউমোনিয়াকে প্রিভেন্ট করে এবং অন্যান্য যে সংক্রামক রোগ, ম্যানিনজাইটিস, এগুলোকে প্রিভেন্ট করে। এমআর ভ্যাকসিন, মিজেলস এবং রুবেলা। মিজেলস আপনি জানেন, অত্যন্ত ভয়াবহ রোগ, বাচ্চাকে অত্যন্ত দুর্বল করে দেয়, খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, এবং বাচ্চা খুবই প্রবলেম, অনেক কমপ্লিকেশন দেখা যেতে পারে। আর রুবেলা তো একটা খারাপ রোগ। রুবেলা রোগ হলে অনেক কিছু, হার্টের প্রবলেম হতে পারে, চোখের প্রবলেম হতে পারে, ব্রেনেরও সমস্যা হতে পারে। এইটা দেওয়া হয় 9 মাস বয়সে এবং 15 মাস বয়সে। আর অন্যান্য যে টিকাগুলো আছে, যেগুলো গভর্নমেন্ট টিকা নয়, যেমন 6 মাস বয়সে আমরা ফ্লুর ভ্যাকসিন, ইনফ্লুয়েঞ্জার টিকা দিয়ে থাকি। এই ইনফ্লুয়েঞ্জার টিকাটা 6 মাস বয়স থেকে মৃত্যু পর্যন্ত দেওয়া যাবে। সাধারণত ছোট বাচ্চারা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ব্রঙ্কিওলাইটিস, ঠান্ডা, কাশি, জ্বর এগুলো নিয়ে ভুগে। তো বাচ্চাদের ক্ষেত্রে আমরা প্রথমে 2টো ডোজ দিয়ে থাকি। আজকে একটা দিব, 1 মাস পর একটা দিব, এবং প্রত্যেক বছর বছর দিয়ে যাব। কয়েকটা দিলেই দেখা যাবে বাচ্চা ইমিউনিটি ডেভেলপ করে। তাদের ঠান্ডা, হাঁচি, কাশি, যেগুলো ভাইরাস দেওয়া হয়, সে রোগগুলো কিন্তু অনেক অংশে, প্রায় বলতে পারেন যে, কমে যায়। এটা খুবই একটা ইফেক্টিভ। আর 1 বছর পরে আমরা দিয়ে থাকি হেপাটাইটিস এ টিকা। যেহেতু হেপাটাইটিস বি টিকা গভর্নমেন্ট থেকে দেওয়া হয়ে যায়, হেপাটাইটিস বি জন্ডিস হয় না। যারা স্কুল গোয়িং বাচ্চা, তারা স্কুলে বের হলেই কিন্তু আজে বাজে জিনিস খেতে চায়, যেমন ভেলপুরি, তারপরে চটপটি, ফুচকা। এগুলো বাবা মারা প্রিভেন্ট করতে পারে না। এটা পানিবাহিত রোগ। সো জন্ডিস যেটা বাচ্চাদের হয়ে থাকে, সেটা সাধারণত এ দিয়েই হয়ে থাকে, কারণ বি তো প্রিভেন্ট করা যায়। আর হেপাটাইটিস সি সাধারণত নর্মাল বাচ্চাদের হয় না, যারা ব্লাড ট্রান্সফিউশন নেয় তাদের হয়ে থাকে। তো হেপাটাইটিস এ প্রিভেন্ট করার জন্য হেপাটাইটিস এ টিকা আছে। টাইফয়েডেরও টিকা আছে, এটা 2 বছর পরে দেওয়া হয়। এটা মোটামুটি ইফেক্টিভ 70 to 80%। আর যেগুলো টিকা আছে, যেমন ম্যানিঙ্গোকক্কাল সেপ্টিসিমিয়া, ম্যানিঙ্গোকক্কাল ম্যানিনজাইটিসের টিকা দেওয়া হয়। এটা অত্যন্ত খারাপ রোগ। বাচ্চা হঠাৎ করে খারাপ হয়ে যায়, এবং র্যাপিডলি স্প্রেডিং এই ডিজিজটা প্রিভেন্ট করা যায় যদি আমরা ম্যানিঙ্গোকক্কাল ম্যানিনজাইটিসের টিকা দেওয়া হয়। যেমন আগের যে বক্তা উনি বললেন যে যারা হজ করতে যান, এটা কিন্তু দেওয়া হতো আগে ম্যান্ডেটরি, এখন হয়তো দেওয়া হয় না। অন্যান্য টিকা আরো যেমন দেওয়া হয়, যেমন আমরা 18 মাস থেকে 2 বছরের মধ্যে ইয়ে একটা বুস্টার ডোজ দেওয়া হয় হেপাটাইটিস বি, হিপ এবং পাটোসিস এবং পোলিওর যে ডোজ দেওয়া হয়, সেই ডোজটা আমরা 18 মাস বয়সে দিই। যেমন চিকেন পক্সের টিকা দেওয়া হয়, এটা 2 বছর পরে দেওয়া হয়। সেই ভ্যাকসিনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বাচ্চাকে সুস্থ রাখার জন্য,
সমাজকে সুস্থ রাখার জন্য, ভবিষ্যৎ প্রজন্মকে আলো দেখাতে কিন্তু এই ভ্যাকসিনগুলো যদি না দেওয়া হয়, তাহলে অনেক কমিউনিকেবল ডিজিজ হবে, যে ডিজিজগুলো প্রিভেন্ট করা যায় না, যার সিকুয়েলি, যার কমপ্লিকেশন অত্যন্ত খারাপ এবং ভয়াবহ। এবং এই সচেতনতা করার জন্যই কিন্তু পৃথিবীব্যাপী, বিশেষ করে আমাদের দেশে, প্রেস, মিডিয়া এবং যারা যেখানে আছেন লিডার, তাদেরকে এগিয়ে আসতে হবে এই ভ্যাকসিনের ব্যাপারে, সো দ্যাট আমাদের পিপল, আমাদের দেশের মানুষজন, বিশেষ করে মা বাবারা কনভিন্স হয় যে এই ভ্যাকসিনগুলো যেন দেওয়া হয়। এই ব্যাপারে গভর্নমেন্ট অনেক এগিয়ে এসেছেন। ইপিআই শিডিউলে মোটামুটি ম্যাক্সিমাম ধরনের ভ্যাকসিনই দেওয়া হচ্ছে। আরেকটা টিকা আছে রোটা ভাইরাসের টিকা। এটা আমরা 1.5 মাস বয়স থেকে দিয়ে থাকি। বাচ্চাদের 5 বছর পর্যন্ত যে ডায়রিয়াটা হয়ে থাকে, এটা রোটা ভাইরাস দিয়ে হয়। সো ইট ক্যান বি অলসো প্রিভেন্টেড বাই রোটা ভাইরাস টিকা দিয়ে আর কি। ধন্যবাদ। স্যারকে অনেক ধন্যবাদ। আমি শেফাতুজ্জামান ম্যাডামের কাছে আবারও আসবো। ম্যাডামের কাছে দুটি প্রশ্ন। একটি প্রশ্ন, ম্যাডাম, আপনি বলছিলেন যে আসলে সার্ভিক্স ছাড়া, জরায়ু ছাড়াও কিন্তু আরো অনেকগুলো জায়গায় কিন্তু হিউম্যান প্যাপিলোমা ভাইরাস মানে অ্যাটাক করে। তো অনেকেই জানতে চান যে হিস্টেরেক্টমি যদি হয়ে যায়, কারো যদি জরায়ু ফেলে দেওয়া হয়, তার যদি রিকারেন্ট ভালভোভাজাইনাইটিস থাকে, সেই ক্ষেত্রে তিনি এই টিকা নিতে পারবেন কি? আর একটি প্রশ্ন, যে ক্যান্সার যাদের হয়ে যায় অলরেডি, তারা কিন্তু অনেক দুর্বল থাকে। তো তাদের ক্ষেত্রে ভ্যাকসিন রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে কতটা সহায়ক, ম্যাডাম যদি একটু বলতেন। আচ্ছা, আহ ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্নের যেটা আনসার, সেটা হচ্ছে যে পেশেন্টের হিস্টেরেক্টমি হয়ে গেছে, যদি ক্যান্সার ছাড়া অন্য কোনো ডিজিজের জন্য হিস্টেরেক্টমি করা হয় এবং দেখা যায় যে মোস্ট অফ দ্য কেসে সার্ভিক্সটা ফেলা হয় না, সেই ক্ষেত্রে জাস্ট নর্মাল একটা হিস্টেরেক্টমি করা হয়। সেক্ষেত্রে যদি সার্ভিক্স রয়ে যায়, তাহলে আমাদের জন্য ইন্ডিকেশনটা ওভাবেই থাকবে। পেশেন্টের এইজ অনুযায়ী আমাদেরকে ডিসিশন নিতে হবে। এখন পেশেন্ট যদি চাইল্ড বিয়ারিং এইজ হয় এবং তার যদি ভালভোভাজাইনাইটিস থাকে এবং তাহলে তার যদি জরায়ু টোটাল অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমি করার পরে সার্ভিক্সও ওখানে থেকে যায়, তাহলে আমাকে আগে জানতে হবে রিয়েলি সার্ভিক্স ইজ দেয়ার অর নট। তারপর আমাকে এইজ অনুযায়ী তার প্যাপস্মিয়ার করতে হবে, ভায়া করতে হবে। সবকিছু করার পরে যদি সবকিছু নেগেটিভ আসে, ইনফেকশন কন্ট্রোল করার পরে আন্ডার গাইনোকোলজিস্ট, সে আপ টু 45 ইয়ার্স চাইলে ভ্যাকসিন নিতে পারবে। কারণ দেখা গেছে 9 থেকে 16 বছর হচ্ছে পারফেক্ট এইজ, বাট তারপরও 45 ইয়ার্স পর্যন্ত মেয়েরা যদি নেয় ভ্যাকসিনটা, তাহলে কিছু না কিছু প্রিভেনশন পসিবল। সো এটা হচ্ছে নাম্বার ওয়ান। আর নাম্বার টু কোয়েশ্চেন যেটা, আমাদের পেশেন্টগুলো যারা কেমোথেরাপি, রেডিওথেরাপি নিচ্ছে, তারা আসলেই তাদের ইমিউন সিস্টেমটা খুবই দুর্বল থাকে এবং তাদের যে কোনো রোগী বেশি হওয়ার সম্ভাবনা থাকে, সেটা জ্বর, সর্দি, কাশি, ফ্লু থেকে শুরু করে এভরিথিং। সো তাদের ক্ষেত্রে নর্মাল ভ্যাকসিনগুলো আমরা দিয়ে থাকি, এগুলো খুব গুরুত্বপূর্ণ। যেমন আমরা ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন, নিউমোনিয়া ভ্যাকসিন, কোভিড ভ্যাকসিন এবং হেপাটাইটিস বি ভ্যাকসিন, এই 4টা ভ্যাকসিন আমরা সবসময় পেশেন্টদেরকে অ্যাডভাইস করে থাকি। তো এখন যেরকম আমরা আমাদের চট্টগ্রাম মা ও শিশু ক্যান্সার ইনস্টিটিউটে আমাদের প্রচুর লাং ক্যান্সার পেশেন্ট, তাদের ক্ষেত্রে আমরা ইনভেরিয়েবলি ম্যান্ডেটরি ইয়ারলি ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন যেটা আছে, ওটা দেওয়াটা একদম পেশেন্টের জন্য ম্যান্ডেটরি করেছি। ওদেরকে আমরা কার্ড দিয়েছি যাতে ওরা মনে করে প্রতি বছর ভ্যাকসিনটা নেয়। কিন্তু আমার ইনস্টিটিউটে তো শুধু লাং ক্যান্সার না, সব ধরনের ক্যান্সারের পেশেন্ট আছে এবং আমরা চেষ্টা করছি আমাদের ওখানে একটা বুথ তৈরি করতে, জাস্ট ফর increasing the awareness between the attendants coming with the cancer patients. So attendants যারা আছে তাদেরকেও যদি আমরা এনকারেজ করতে পারি যে ভ্যাকসিন গুলো নিতে হবে, প্রিভেন্টিভ ভ্যাকসিন গুলো, আর ক্যান্সার পেশেন্টদেরকে অন্যান্য ভ্যাকসিন গুলো নিয়েছে কিনা এবং না নেওয়া থাকলে ওগুলো নিয়ে নেওয়ার জন্য এনকারেজ করার জন্য আমরা এই লাইনে কাজ করছি। আর আমাদের দেখা গেছে যে অন্যান্য পেশেন্টদেরকেও যদি আমরা ইয়ারলি ফ্লু ভ্যাকসিন, নিউমোনিয়া এবং বি ভ্যাকসিন গুলা দিয়ে রাখি, তাদের অন্যান্য একটা ট্রিটমেন্ট চলছে, তার মধ্যে সে ফ্লু হয়ে 10 দিন আসতে পারলো না, তখন দেখা যায় যে তার কেমো বা রেডিয়েশন যেটাই চলছে সেটা ডিলে হয়ে যাচ্ছে। এই জিনিসগুলোকে প্রিভেন্ট করার জন্য আমরা ভ্যাকসিনের মানে ইউজটা বাড়াতে চাচ্ছি এবং আমরা ওভাবে কাজ করছি আর কি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আমি আসবো অধ্যাপক ডাক্তার খাজা নাজিমুদ্দিন স্যারের কাছে। স্যার অনেকগুলো ভ্যাকসিনের কথা বলেছেন, যেটা কিনা বয়স্ক রোগীদেরকে, ক্রনিক ডিজিজে যারা ভুগছেন তাদের ক্ষেত্রে দেয়া। তো এই টিকাগুলো বাংলাদেশে কতটা সহজলভ্য এবং এর গ্রহণযোগ্যতা কত? অধ্যাপক ডাক্তার খাজা নাজিমুদ্দিন স্যার।
স্যার কি শুনতে পাচ্ছেন? স্যার অধ্যাপক ডাক্তার খাজা নাজিমুদ্দিন স্যার কি আমাদের সঙ্গে আছেন? স্যারের কাছ থেকে আমরা এই উত্তরগুলো পরে জেনে নিব। অধ্যাপক ডাক্তার সেলিমুজ্জামান স্যারের কাছে জানতে চাইবো যে স্যার, বাংলাদেশে গাভীর আওতায় যে টিকাগুলো দেয়া হচ্ছে সেগুলো সম্পর্কে যদি একটু বলতেন। ওগুলো আমি বললাম, যেমন বিসিজি টিকাটা দেওয়া হয় জন্মের পর পরই। 1.5 মাস, 2.5 মাস, 3.5 মাসে আমরা ডিটিএপি দিই, ডিপথেরিয়া টিটেনাস পার্টোসিস। হিপ ভ্যাকসিন দেওয়া হয় হেমোফাইলাস ইনফ্লুয়েঞ্জার এগেনস্টে। আর একটা দেওয়া হয় হেপাটাইটিস বির ভ্যাকসিন। আর নিমোকক্কাল নিউমোনিয়ার যে ভ্যাকসিন, এটাও 1.5 মাস, 2.5 মাস, 3.5 মাস বয়সে দেওয়া হয়। আর আইপিভি পোলিও ভ্যাকসিন যেটা, সেটা 1.5 মাস এবং 3.5 মাস বয়সে দেওয়া হয়। এমআর ভ্যাকসিন যেটা মিজেলস এবং রুবেলা এই রোগ দুটোকে প্রিভেন্ট করে, এটা দেওয়া হয় 7 মাস এবং 15 মাস বয়সে। এগুলো ফ্রি অফ কস্ট দেওয়া হয় গভর্নমেন্টের পক্ষ থেকে। এছাড়াও কিন্তু অনেক প্রাইভেট টিকা রয়েছে, যে টিকাগুলোর কথা আমি আমার গত এতে বললাম আর কি। যেমন ইনফ্লুয়েঞ্জার টিকা দেওয়া হয়, হেপাটাইটিস এ টিকা দেওয়া হয়, টাইফয়েডের টিকা দেওয়া হয়, তারপরে চিকেন পক্সের টিকা দেওয়া হয়, মামসের টিকা দেওয়া হয়, এবং বুস্টার ডোজ হেপাটাইটিস বি, ডিটিপিএ, আর একটা হচ্ছে পোলিওর, এটার একটা বুস্টার ডোজ পাওয়া যায় হেক্সাজিম নামে। এটা সাইনোভিয়ারি প্রোডাক্ট, এটা বাইরে থেকে নিয়ে আসা হয়। এটা 1.5 বছর থেকে 2 বছর পর্যন্ত যদি দেওয়া হয় তাহলে এটা বুস্টার ডোজ দেওয়া হবে। এই টিকাগুলো প্রাইভেট দেওয়া হয়। হ্যাঁ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যারকে। অধ্যাপক ডাক্তার খাজা নাজিমুদ্দিন স্যার কি আমাদের সঙ্গে আছেন? স্যার মনে হয় কোনোভাবে আমাদের কাছ থেকে ডিসকানেক্ট হয়ে গেছেন। আমি শিফাত জাহান ম্যাডামের কাছ থেকে জানতে চাইবো যে ম্যাডাম, যে কোনো সেকেন্ডারি ইনফেকশন প্রিভেনশনে কোন কোন ভ্যাকসিন এবং কিভাবে আসলে কাজ করে? ধন্যবাদ আপনাকে। সেকেন্ডারি ক্যান্সার রোগীদের জন্য সেকেন্ডারি ইনফেকশন একটা বিশেষ ধরনের মানে খুবই ইম্পর্টেন্ট একটা প্রবলেম, যেটা আমরা রেগুলার ফেস করছি। তো আমাদের দেশের সব মানুষ তো আর অ্যাওয়ার না। একটা মাস্ক ইউজ করতে হবে, আমাকে বাসায় কেমোথেরাপি চলাকালীন আমার ইমিউন ডেফিসিয়েন্সি স্টেটে আমাকে গেস্ট রেস্ট্রিক্ট করতে হবে, আমাকে বাইরে ওপেন প্লেসগুলোতে কম যেতে হবে। এই জিনিসগুলো আমরা সবসময় মেনটেন করতে পারি না, যার কারণে আমাদের পেশেন্টদের সেকেন্ডারি ইনফেকশন খুব বেশি হয়ে থাকে। তো যে টিকাগুলো আমরা ইউজ করছি এখন, সেগুলোর মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে নিউমোকক্কাল ভ্যাকসিন। এটা নিউমোনিয়া এবং মেনিনজাইটিস প্রিভেন্ট করার জন্য আমরা পেশেন্টদেরকে দিয়ে থাকি, এবং চেষ্টা করছি আমরা এগুলো সব পেশেন্ট, এনি ক্যান্সার পেশেন্ট এবং তাদের অ্যাটেন্ডেন্স যারা আছে তাদেরকেও দেওয়ার চেষ্টা করছি, কাউন্সেলিং করছি। কারণ অ্যাটেন্ডেন্স গুলো যদি সুস্থ না থাকে, আমার পেশেন্টও সুস্থ থাকে না ইউজুয়ালি। তারপর হচ্ছে হেপাটাইটিস ভি ভ্যাকসিন, যেটা সেটা আমাদের পেশেন্টদের লিভার ফেলিউরটাকে প্রিভেন্ট করে, এবং এটা অনেকগুলো ক্ষেত্রে খুব ভালো কাজ করে, সেজন্য আমরা এটাও আস্তে আস্তে স্টার্ট করেছি। এটা এখনো ম্যাস পিপলকে আমরা দিতে পারিনি, এটা নিয়ে জাস্ট আমরা কাজ করা শুরু করেছি। আর ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন, হ্যাঁ, এটা আমরা খুব ভালোভাবে এস্টাবলিশ করেছি এখনো পর্যন্ত, প্রতি বছর দেওয়ার জন্য, এবং আমরা ভ্যাকসিন কার্ড করে দিয়েছি পেশেন্টদেরকে। আর নাম্বার ফোর হচ্ছে টিটেনাস ডিপথেরিয়া। এটাও আমরা যে কেমোথেরাপির কারণে যে পেশেন্টদের বিভিন্ন ধরনের ক্ষত হয়ে থাকে, এগুলোকে প্রিভেন্ট করার জন্য আমরা টিটেনাস ডিপথেরিয়া দিই। এখানে আমরা আরেকটা জিনিস অ্যাড করতে চাইবো, সেটা হচ্ছে যে আমাদের এখানে আমরা ফ্লু ভ্যাকসিনটা দেওয়ার পরে একটা বিশেষ আমরা একটা রেজাল্ট পেয়েছি। সেটা হচ্ছে যে আমাদের যে পেশেন্টগুলো লাং ক্যান্সার রেডিয়েশন পাচ্ছে বা কেমো পাচ্ছে, তারা দেখা যায় যে কিছুদিন পর পরে শান্ত করি নাই। সিভিয়ার ইনফেকশন এবং সেপসিস নিয়ে আমাদের কাছে ভর্তি হতো। বাট ফ্লু ভ্যাকসিন যে পরে আমি পেশেন্টগুলো চার্জ পাচ্ছে তাদের করার ক্ষেত্রে এই জন্য সেন্টার জিনিসগুলো পে করে, তাই না? ঠিক আছে। আর বাংলাদেশে প্রাপ্যতা যেটার ব্যাপার আসছে, সেটা হচ্ছে যে বাংলাদেশে ইনফ্লুয়েঞ্জা এবং হেপাটাইটিস বি ভ্যাকসিন গুলো ইজিলি অ্যাভেলেবল, বাট নিউমোকক্কাল ভ্যাকসিনটা একটু এক্সপেন্সিভ এবং এটা প্রাইভেটেই সাধারণত পাওয়া যাচ্ছে। ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ ম্যাডামকে। আমাদের সঙ্গে মেবি অধ্যাপক ডাক্তার খাজা নাজিমুদ্দিন স্যার জয়েন করেছেন। স্যার, আপনার কাছে জানতে চাইবো যে এই যে আমরা কতগুলো টিকার কথা শুনলাম আপনার কাছ থেকে, এই টিকাগুলো বাংলাদেশের সহজলভ্যতা প্রাপ্যতা কতটা, কোথায় গেলে আসলে রোগী পাবে, কিভাবে নিবেন, যদি একটু আমাদের দর্শকদেরকে সচেতন করতেন। থ্যাংক ইউ। আসলে তো ভ্যাকসিন বলতে বাচ্চাদেরই বোঝায়। ইপিআই প্রোগ্রামে যেটা, সেটা সরকারি ভাবে দেওয়া। এই জন্য আপনার সহজলভ্য বলতে কোনো কিছু নাই, সবই প্রাইভেট। যেমন আমরা নিউমোকক্কাল ভ্যাকসিন বললাম,
তারপরে ফ্লু ভ্যাকসিন বললাম, এগুলা প্রাইভেটে পাওয়া যায়। এবং অধিকাংশ বড় বড় হসপিটালেই তাদের সেন্টার আছে, ভালো অ্যারেঞ্জমেন্ট আছে। তো এগুলা কাজ হলো, যে রোগী আসবে ডাক্তারের কাজ হলো তাকে উৎসাহ করা। এটা নেন, রোগীকে নলেজে দিতে, এটা দিতে হয়। যেমন নিউমোকক্কাল ভ্যাকসিন, ফ্লু ভ্যাকসিন তো এখন স্যানোপি সব জায়গায় দিচ্ছে। হিমোফাইলাসের ভ্যাকসিন, মেনিনগোকক্কাল ভ্যাকসিন, সব হসপিটালে অ্যাডভার্টাইজমেন্ট করা আছে, লিফলেট দেওয়া আছে, ব্যানার টানানো আছে। তো এ যদি ন্যাশনাল টেলিভিশন বা ন্যাশনাল অন্য কোনো ভাবে এটা বলা হয়, তাহলে কিন্তু এটা সম্ভব। আমরা যেমন হজের সময় গভর্নমেন্ট একবার নিয়ে দিল যে মেনিনগোকক্কাল ভ্যাকসিন ছাড়া যাওয়া যাবে, তখন কিন্তু সবাই ভ্যাকসিন দিতে ধরলো। এখন সেটা আবার সরকারি হসপিটাল থেকে না দিলে, কার্ড না নিলে সেটা অ্যালাউড। করোনা ভ্যাকসিন কিন্তু একই ব্যাপার, সরকারি থেকে দেওয়া হয়, কিন্তু প্রাইভেট থেকে যেটা দেওয়া হয় সেটা অধিকাংশই পাওয়া যায়। কিন্তু লোকের জানতে হবে, বিশেষ করে আমরা যারা নিউমোকক্কাস নিউমোনিয়ার ভ্যাকসিন দিই, তারপর ফ্লু ভ্যাকসিন দেয়, এটা কিন্তু রোগীরা অনেকেই জানে। এটা ডেফিনেটলি পাওয়া যায় এবং সব প্রাইভেট হসপিটালে পাওয়া যায়। ইভেন ইভেন পেরিফেরিতে অনেক বড় হসপিটাল পাওয়া যায়, যদিও ওরা বলে, কিন্তু সবসময় পাওয়া যায়। বাকি যে ভ্যাকসিন গুলোর কথা আমরা জানি সেগুলো সাধারণত দেওয়া হয় না, কিন্তু পাওয়া যায়। যেমন টাইফয়েড ভ্যাকসিন, টাইফয়েডের ভ্যাকসিন, কলেরার ভ্যাকসিন, এগুলো কিন্তু ওরাল বিশেষ করে পাওয়া যায়, খুঁজলে পাওয়া যাবে, অনেক জায়গায় অ্যাভেলেবল আছে। যদি এগুলো আমরা ইম্পর্টেন্ট দিই না ক্লিনিশিয়ানরা, কারণ এগুলো ইয়ে আগে বলতো 30%, 50% প্রোটেকশন দেয়, এখন আমরা এটা এটা শুধু ট্রাভেলারদের জন্য, যারা বাইরের থেকে আসে তাদের না। তারপরে হলো এই যে রেবিস ভ্যাকসিন, রেবিস ভ্যাকসিনও কিন্তু এটা সরকারি লেভেলেই পাওয়া, এটা না পাওয়ার কোনো কারণ নেই, রেফারেন্স করলেই পাওয়া যায়। আর টিটেনাস তো আমরা সবাই জানি, ডাক্তারের কাছে গেলে, ইনজেকশন নিয়ে গেলে তার টিটেনাস দিয়ে যায়। সেজন্য প্রাপ্যতা হিসাবে যেহেতু অনেক দাম, খরচ যেহেতু বেশি, সেই জন্য সরকার এখন এটা এখন করে না বলেই সরকার থেকে দেওয়া হয়। সরকার থেকে অনেক কিছু এখন দেওয়া হচ্ছে, ইভেন ওষুধও দেওয়া, ইনসুলিনও দেওয়া, সেটা হয়তো অদূর ভবিষ্যতে দেওয়া হবে। কিন্তু আমরা সবাইকে বলি, সব রোগীকে বলি প্রাইভেট হসপিটাল থেকে এটা নিয়ে নিই। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ। আমি অধ্যাপক ডাক্তার সেলিমুজ্জামান স্যারের কাছে আসবো। স্যারের কাছে জানতে চাইবো, স্যার আপনার কাছে একই প্রশ্ন, যে সরকারি টিকা সম্পর্কে, সময়সূচি সম্পর্কে সকলেই কিন্তু আসলে সচেতন, কিন্তু বেসরকারি যে টিকাগুলো রয়েছে সেগুলো সময়সূচি, সেগুলো সম্পর্কে মানুষকে অ্যাওয়ার করার জন্য আমাদের আসলে কি করা প্রয়োজন? ধন্যবাদ আপনাকে। আসলে প্রাইভেট অনেক টিকাই আছে যেগুলো খুবই ইফেক্টিভ, যে টিকাগুলো দেওয়া প্রয়োজন সে টিকাগুলো জনগণের মধ্যে অ্যাওয়ারনেসটা আসলেই কম, অনেক মানুষই জানে না। যেমন আমরা চেম্বারে কিংবা হসপিটালে কিছু কিছু প্রচার করা হয়, যেমন 6 মাস বয়স থেকে কিন্তু আমরা ইনফ্লুয়েঞ্জার টিকা, দ্যাট ইজ ফ্লুর ভ্যাকসিন দেওয়া হয়। 1 বছর পরে হেপাটাইটিস এর টিকা দেওয়া হয়। 9 মাস বয়সে কিন্তু মামসের টিকা দেওয়া হয়। এগুলো কিন্তু সব প্রাইভেট। চিকেন পক্সের টিকা দেওয়া হয়। তারপরে টাইফয়েডের ভ্যাকসিন দেওয়া হয়। তারপরে আর যেগুলো আছে, যেমন মেনিনগোকক্কাল মেনিনজাইটিস, যেটা খুবই একটা ডিভাস্টেটিং কন্ডিশন, খুবই একটা খারাপ রোগ, এই টিকাও কিন্তু দেওয়া হয় প্রাইভেটলি। যদি একটু দাম বেশি, বাট ইট ইজ ভেরি সেফ, এবং এটা বাইরের তৈরি টিকা। আর আমাদের দেশীয় কিছু টিকা কিন্তু তৈরি করেছে বিভিন্ন ফার্মাসিউটিক্যালস কোম্পানি, যেমন হেপাটাইটিস বি টিকা করেছে, ইনফ্লুয়েঞ্জা টিকাও আমাদের দেশীয় টিকা পাওয়া যায়। তো এই টিকাগুলোকে প্রচার এবং প্রচারের মাধ্যমে কিন্তু এগুলো জনগণের সচেতনতা বাড়ানো যায়। যেমন প্রত্যেকটা হসপিটালে, ইনস্টিটিউটে ডাক্তার, সেবিকা, তারপরে প্রেস, মিডিয়া, টেলিভিশন, পেপার, এগুলো যদি এগিয়ে আসে তাহলে অবশ্যই মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে। বিশেষ করে আমরা যখন মসজিদে নামাজ পড়ি কিংবা মন্দির গির্জাতে হয়, তাদের সেখানকার যদি ইমাম সাহেবরাও বলেন যে এই টিকা পাওয়া যায়, এই টিকাগুলো দেওয়া দরকার, যাদের সামর্থ্য আছে, তাহলে কিন্তু প্রচারের মাধ্যমে কিন্তু এটার প্রকাশ পাবে আর কি। এবং সচেতনতা তৈরি করতে হলে কিন্তু বাবা মার এই ব্যাপারে বিশেষ করে আরেকটু সার্চ করা উচিত, সচেতনতা বৃদ্ধি করা উচিত। এবং তখনই যারা পেডিটিশিয়ান, বাচ্চা শিশু ডাক্তার কাছে যাবে একটা বাচ্চাকে নিয়ে, তখন কিন্তু জিজ্ঞেস করা উচিত, যেমন ঠিক তেমনি ডাক্তারদেরও উচিত তাদেরকে একটা সম্যক ধারণা দেওয়া। থ্যাংক ইউ। স্যারকে অনেক ধন্যবাদ। ডাক্তার শেফাতুল জাহান ম্যাডামের কাছে আসবো। ম্যাডামের কাছে জানতে চাইবো, ইনফ্লুয়েঞ্জা এবং ফ্লু এর ভ্যাকসিনের উপযোগিতা, প্রাপ্যতা এবং সরকারি পর্যায়ে পৃষ্ঠপোষকতার অবস্থান সম্পর্কে যদি একটু বলতেন।
আহ, ধন্যবাদ আপনাকে। ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন, যেটা ফ্লু ভ্যাকসিন, হাসপাতালে ভর্তি ও মৃত্যু ঝুঁকি মানে প্রায় 40 থেকে 60% কমায়, এটা হচ্ছে ডব্লিউএইচও এর ডাটা। তো এছাড়াও এই ভ্যাকসিনটা ক্যান্সার, ডায়াবেটিস এবং হৃদরোগীদের জন্য অত্যাবশ্যক, আমাদের স্যাররা এটা আগেই বলেছেন। সো এটা উপযোগিতা নিয়ে তো কোনো প্রশ্ন নেই, প্রাপ্যতা নিয়ে যদি প্রশ্ন করতে চাই, সাধারণত এটা সরকারি কিছু হাসপাতালে ফ্রি দেওয়া হচ্ছে, মূলত হাই রিস্ক গ্রুপের জন্য। আর প্রাইভেট ক্লিনিকে এটা 500 থেকে 1000 টাকায় পাওয়া যাচ্ছে। সো যেমন আমাদের হসপিটালে সাইনোভিয়া ওদের ফ্লু ভ্যাকসিনটা অ্যাভেলেবল করেছে, এবং তারা এই জিনিসটাকে আহ, আমাদের ইজিলি অ্যাভেলেবল করার জন্য যেটা করেছে সেটা হচ্ছে যে ওদেরই একজন জনপ্রতিনিধি ওখানে থাকেন, যাতে পেশেন্টরা ভ্যাকসিনটা খুব তাড়াতাড়ি নিতে পারে। আমাদের ফার্মেসিতে, ক্যান্সার ফার্মেসিতে এবং জেনারেল ফার্মেসিতে অ্যাভেলেবল করেছে। ভ্যাকসিন কার্ড দেওয়া, পেশেন্টকে কাউন্সিলিং করা, সবকিছু ব্যাপারে তারা আমাদেরকে হেল্প করছে। সো সরকারি মানে পৃষ্ঠপোষকতার অবস্থা, এটা নিয়ে আসলে কথা বলার জন্য আমার স্যাররাই এটা ভালো বলতে পারবেন। আমি যেহেতু একটা প্রাইভেট ইনস্টিটিউশনে কাজ করি, আমাদের বাংলাদেশে কিন্তু ইউনিভার্সাল ফ্লু ভ্যাকসিনেশন প্রোগ্রাম বলে কিছু নেই। সরি। কিন্তু কিছু এনজিও এবং স্বাস্থ্য প্রকল্পে বিনামূল্যে দেওয়া হচ্ছে। সো সরকার যদি ফ্লু ভ্যাকসিনকে ইপিআই প্রোগ্রামে অন্তর্ভুক্ত করে, তাহলে লক্ষাধিক জীবন বাঁচানো সম্ভব। কিন্তু এখানে আমি একটা কথা অ্যাড করব, এটাকে ইপিআই ভুক্ত করতে হলে আমাদের যাদেরকে ফ্রন্ট লাইনে চলে আসতে হবে, সেটা হচ্ছে যে আমাদের যেমন আজকে আমাদের সাথে আছেন স্যার খাজা নাজিমুদ্দিন স্যার, সলিমুল্লাহ স্যার, সলিমুদ্দিন স্যার। তো স্যারদেরকে আমি রিকোয়েস্ট করব, স্যারদের ভোকাল গুলো যদি সাইনোভিয়াকে রিকোয়েস্ট করব সবার কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে। সাথে আমাদের ক্যান্সারে যারা পেট্রন আছেন, হাই স্যার, প্রফেসর কামরুজ্জামান স্যার, মারুফ স্যার, মোখলেস স্যার, ওদের সাথে কথা বলে ওদেরও একটা ভোকাল যদি তারা সব জায়গায় প্রচারের ব্যবস্থা করে, ইন দ্যাট সেন্স একটা সময় হয়তো বা সরকার এগিয়ে আসবে এই ভ্যাকসিনগুলোকে ইপিআই ভুক্ত করে নেওয়া। তাহলে কিন্তু এটা শুধু জেনারেল পিপলের জন্য উপকার হলো না, আমার ক্যান্সার রোগীদের জন্য অনেক উপকার হবে। ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। আমি আবারও আসবো ডাক্তার অধ্যাপক ডাক্তার খাজা নাজিমুদ্দিন স্যারের কাছে। স্যারের কাছে জানতে চাইবো, স্যার সবাই জানতে চায় আসলে যে ভ্যাকসিন আমরা দিচ্ছি, এই ভ্যাকসিন আসলে কিভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে, কিভাবে আমাদেরকে প্রোটেকশন দেয়, যদি একটু দর্শকদের উপযোগী করে বলেন। স্যার কি আছেন আমাদের সাথে? মেবি স্যার আবার ডিসকানেক্ট হয়ে গেছেন। আমি অধ্যাপক ডাক্তার সেলিমুজ্জামান স্যারের কাছে জানতে চাইবো, স্যার আমরা অনেক সময় বুস্টার ডোজ দিই, তো এই বুস্টার ডোজের প্রয়োজনীয়তা কি, কখন দিতে হবে, এই বিষয়গুলো স্যার যদি একটু বলতেন। ধন্যবাদ আপনাকে। বুস্টার ডোজটা সাধারণত দেওয়া হয় যেমন ডিটিএপি, হিপ, হেপাটাইটিস বি, পোলিও, এগুলোর বুস্টার ডোজটা অ্যাকচুয়ালি 18 মাস বয়সে দেওয়া হয়। তো এটা গভর্নমেন্ট থেকে দেওয়া হয় না, কারণ আমরা যখন 3টা ডোজ দিয়ে দিই আমরা মনে করি যে ইট ইজ সাফিসিয়েন্ট। তারপরেও যদি দেওয়া যেতে পারে তাহলে ইট উড বি বেটার। কারণ দেখা যায় যে আমরা যে প্রাইমারি যে ভ্যাকসিন গুলো দিচ্ছি তার টাইটার গুলো ইন কোর্স অফ টাইম হয়তো কমে যেতে পারে, তার ইফিকাসি হয়তো বা কমে যেতে পারে, যদিও আমরা বলতেছি যেগুলো দরকার নাই। তারপরেও এগুলো যেমন 18 মাস বয়সে যদি আমরা একটা বুস্টার ডোজ দিতে পারি তাহলে এটা খুবই ইফেক্টিভ হবে। এটা হেক্সাজিম দিয়ে 18 মাস থেকে 2 বছর বয়সে দেওয়া যেতে পারে। এটার মধ্যে যেমন ডিটিপিএ, তারপরে হেপাটাইটিস বি, হিপ ভ্যাকসিন এবং পোলিও ভ্যাকসিন, এই 6টা ভ্যাকসিনই কিন্তু থাকে। আর অন্যান্য এতে যেমন ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিনে কিন্তু বুস্টার ডোজ দেওয়ার দরকার নাই, এটা ইয়ারলি দিতে হবে যতদিন মানুষ বাঁচবে। কিংবা কোন এক সময় গিয়ে যদি তারা কেউ দিতে না চায় এবং সে মানুষটা যদি ভালো থাকে, এটা তাদের ব্যাপার। কিন্তু ডাক্তারের পরামর্শ হচ্ছে প্রত্যেক বছর বছর, এটা সিজনাল, প্রত্যেক বছর বছরে ফ্লুর যে সেটা চেঞ্জ হতে থাকে। সো এটার কোনো বুস্টার ডোজ নাই। আর অন্যান্য যে ভ্যাকসিন গুলো আছে সেগুলো আমরা বুস্টার ডোজ দিয়ে থাকি তার ইফিক্যাসিকে বাড়ানোর জন্য, তার যে টাইটারটা কমে আসে তার টাইটারটাকে বাড়াবার জন্য, এবং একটা সার্বিকভাবে একটা ভালো রেজাল্ট পাওয়ার উদ্দেশ্যে কিন্তু বুস্টার ডোজ দেওয়া হয়। ধন্যবাদ। স্যারকেও ধন্যবাদ। আমি ডাক্তার শেফাতুজ্জামান ম্যাডামের কাছে আসবো। ম্যাডামের কাছে যেটা জানতে চাইবো যে টিকা, সরকারি বেসরকারি সকল টিকা সবাই পাবে, এইটার জন্য সরকারি পর্যায় থেকে
কোনো পৃষ্ঠপোষকতা কিংবা নীতিমালার প্রয়োজন রয়েছে? আহ, ধন্যবাদ আপনাকে। আমরা এই ব্যাপারটাতে আমরা 4টি নীতিমালা যদি আমরা প্রস্তাব করতে পারি, তাহলে হয়তোবা আমাদের দেশের জন্য ফ্রুটফুল কিছু পাওয়া যাবে। সেটা আমার মতামত। এখন বাকিটা আমাদের সিনিয়র স্যাররা বলবেন আপনারা, ওনারাও আমার সাথে একমত কিনা। নাম্বার 1 হচ্ছে জাতীয় টিকাদান নীতিতে প্রাপ্তবয়স্কদের অন্তর্ভুক্তি। এটা আমি একটু আগেও বলেছি, বর্তমানে ইপিআই শুধু বাচ্চাদের জন্য জন্য ফ্রি টিকা চালু করা গেলে তাহলে এটা আমাদের জন্য একটা বড় উপকার হতে পারে। দ্বিতীয়ত হচ্ছে সাশ্রয়ী মূল্যে টিকার প্রাপ্যতা। এটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে সরকারি সাবসিডি বা বাল্ক পারচেজ করে দাম কমানো সম্ভব। সেটা যেমন এইচপিভি ভ্যাকসিন, ফ্লু ভ্যাকসিন, এই দুটো ভ্যাকসিন খুবই ইম্পর্টেন্ট। এগুলো যদি সরকারিভাবে বাল্ক পারচেজ করে দাম কমানো যায় তাহলে হচ্ছে পেশেন্টের জন্য অনেক বেশি অ্যাভেলেবেল করা যাবে। নাম্বার 3 হচ্ছে সচেতনতা ক্যাম্পেইন, যেটাকে বলে স্কুল কলেজে অ্যাডোলেসেন্ট হেলথ প্রোগ্রাম চালু করে এইচপিভি টিকার গুরুত্ব বোঝানো এবং মিডিয়ায় ক্যান্সার সার্ভাইভারদের টেস্টিমোনিয়াল প্রচার করা। এই জিনিসগুলো আরো বেশি প্রচার এবং প্রসার বাড়াতে হবে। আর নাম্বার 4 যেটা আমরা বলতে পারি সেটা হচ্ছে যে ডাটা মনিটরিং সিস্টেম। ডাটা মনিটরিং সিস্টেমে যেটা হয়, টিকা গ্রহণের হার ট্র্যাক করতে ডিজিটাল হেলথ রেকর্ড দেওয়া যায়, যেমন সুরক্ষা অ্যাপে প্রাপ্তবয়স্কদের রেজিস্ট্রেশন করা। এই জিনিসগুলো যদি আমরা মেনটেন করতে পারি তাহলে হয়তো বা আমাদের দেশে টিকাটা সবার কাছে পৌঁছানো পসিবল হবে। শেষ কথায় বলবো, ক্যান্সার প্রতিরোধী টিকা একটি লাইফ সেভিং টুল। নীতি নির্ধারক, চিকিৎসক ও সমাজের সম্মিলিত প্রচেষ্টায় আমরা টিকা বঞ্চিত মানুষের সংখ্যা শূন্যে নামিয়ে আনতে পারি। ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ আমার স্যারদেরকে, ডক্টর সলিমুজ্জামান স্যার এবং ইয়ে স্যার। আপনাকেও অনেক ধন্যবাদ। ডাক্তার অধ্যাপক ডাক্তার খালেদ নাজিমুদ্দিন স্যার কি আমাদের সঙ্গে রয়েছেন? আচ্ছা, আমি ডাক্তার অধ্যাপক ডাক্তার সেলিমুজ্জামান স্যারের কাছে জানতে চাইবো যে স্যার আসলে একটা ভ্যাকসিন কিভাবে কাজ করে, এবং এই যে ভ্যাকসিনটা নিয়ে অনেক ধরনের ভ্রান্ত ধারণা রয়েছে, এগুলো দূর করতে আসলে আমরা কি করতে পারি, স্যার যদি একটু বলতেন। ধন্যবাদ আপনাকে। ভ্যাকসিন কিভাবে কাজ করে এগুলা সাধারণত বৈজ্ঞানিকরা আরো ভালো করে বলতে পারবেন। তারপরেও আমাদের যে অসুখগুলো হয় সাধারণত আমাদের শরীরে আমাদের শরীরে যে থাকে তার অ্যান্টিবডি একটা তৈরি হয়। হ্যালো, সেগুলো ওই মহিলা কি অন্ধ নাকি? রিয়েলি ডিসগাস্টিং অবস্থা। সেগুলোর এগেনস্টেই অ্যান্টিবডি প্রতিরোধ করার জন্য কিন্তু ভ্যাকসিন গুলো তৈরি করা হয়। আর আরেকটা প্রশ্ন কি ছিল যেন, সেকেন্ড প্রশ্নটা? স্যার আরেকটি সেকেন্ড প্রশ্ন ছিল যে ভ্রান্ত ধারণা কি রয়েছে ভ্যাকসিন নিয়ে, সেটা আমরা কিভাবে আচ্ছা, দূর করতে পারি। ভ্যাকসিন দিলে মানুষের একটা ধারণা হয় কি যে তাতে বাচ্চার সুস্থতা কিংবা শারীরিক যে গঠন প্রকৃতি কিংবা তার যে মেন্টাল ডেভেলপমেন্ট, এগুলো তো অনেক ক্ষতি হতে পারে। ভবিষ্যতে হয়তো বাচ্চার ক্যান্সার হতে পারে, বিকলাঙ্গ হতে পারে। যারা অনেক অশিক্ষিত কিংবা জানে না, কুসংস্কার রয়েছে তাদের মধ্যে এই ভ্রান্ত ধারণা যে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে যতদিন বাঁচবে এভাবেই থাকবে, কোনো কিছু দেওয়ার দরকার নাই, বাইরের জিনিস দিলে, বাইরের কোনো ইনজেকশন দিলে তাতে বাচ্চারই বরঞ্চ ক্ষতি হবে। এই জিনিসগুলো কিন্তু এখনো কুসংস্কার রয়েছে, কিন্তু খুবই খুবই অল্প মানুষের মধ্যে। এখন কিন্তু মোটামুটি আমাদের দেশের ইপিআই শিডিউলের আওতায় প্রত্যেকটা গ্রাম গঞ্জ ইউনিয়ন পরিষদ সব জায়গার মানুষজন কিন্তু পার্টিসিপেট করছে। কিন্তু ওয়ার্ল্ডের অনেক জায়গা আছে যেখানে এখনো ভ্যাকসিন নিতে চায় না। কিন্তু আমাদের দেশে কিন্তু এই রকম খুবই খুবই ধরনের হতে পারে। আদারওয়াইজ কিন্তু মোটামুটি সবাই মোটিভেটেড এবং আমরা এই ব্যাপারে সাকসেসফুল হয়েছি। ধন্যবাদ। স্যারকে অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে অধ্যাপক ডাক্তার খালেদ নাজিমুদ্দিন স্যার আবার জয়েন করেছেন। স্যার কি শুনতে পাচ্ছেন? শুনছি তো, আপনি শুনেন? আই এম সরি, আপনার কোশ্চেনটা বলেন। জি স্যার, আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। তো এই ভ্যাকসিনকে মানে আমাদের মানে জনগণকে সচেতন করার জন্য আমাদের আসলে কি করা উচিত, এবং শেষ পর্যায়ে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে আমাদের আলোচনা এখানে আমরা শেষ করবো। আপনি একটা উদাহরণ দিয়ে করতে পারেন যে করোনা যেভাবে শুরু হয়েছিল, করোনা দেহাবক যেভাবে মানুষ মারা যাচ্ছিল, এটা ঠেকলো কিভাবে? করোনার ভ্যাকসিন দিয়ে, তাই না? এই একটা উদাহরণ যদি আমরা মানুষের মধ্যে দিতে পারি যে নিউমোনিয়ার ভ্যাকসিন দিলে নিউমোনিয়া হবে না,
ফ্লুর ভ্যাকসিন দিলে ফ্লু হবে না, জাস্ট করোনার মতো, তাহলে কিন্তু অনেক আগাম। আপনারা কোশ্চেন করছেন না যে সরকারি ভাবে করা যায় কিনা। খরচের জন্য সবকিছু কিন্তু আটকায় না, আসলে উদ্যোগ নিতে। এই যে ভ্যাকসিন গুলো তো এখন বাংলাদেশেই বানায়, বিদেশিতে লাগবে এমন কি নিউমোনিয়া ভ্যাকসিন তো বাংলাদেশে নেই। তাহলে ওরা ওদেরটা নিলেই হলো, ওদের ট্রায়াল দিলে তো দেওয়া সম্ভব। প্রথম কথা হলো যে আমাদেরকে উদ্যোগ করতে, জনগণকে সাথে রেখে কাজ করতে। এখন একজন আসে বলে আমি করোনা ভ্যাকসিন নিয়েছি বলে আমি স্কিন ডিজিজ হয়ে গেল, এটা বলে, কিন্তু এটা বলা তো নিষেধ নাই। তো এটা নিয়ে কোনো গবেষণাও নাই। করোনা নিয়ে অনেক কথাই উঠছিল, কিন্তু সবাই তো ভ্যাকসিন নিচ্ছে এবং 3টা 4টা পর্যন্ত নিচ্ছে। তাহলে আমি মনে হয় যে আমরা যদি রোগীকে বলি যে আপনার করোনা ঠেকলো কিভাবে, করোনা ভ্যাকসিন নেই ঠেকছে, তো আপনি অন্য রোগের ভ্যাকসিনও নেন। করোনা ভ্যাকসিন কিভাবে ঠেকাইছে? করোনা মানে ভাইরাসটাই বডির মধ্যে ঢোকাই দেওয়া হচ্ছে, ভাইরাসের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করে আপনাকে প্রোটেক্ট। সব ভ্যাকসিনই তাই, আপনার শরীরে দেওয়া হবে, শরীরে অ্যান্টিবডি প্রডিউস করে শরীরকে প্রোটেক্ট করে। তাহলে আমাদের লোক অশিক্ষিত আছে, কিন্তু এত অশিক্ষিত না যে ভ্যাকসিনের গুরুত্ব বুঝবে না। এই জন্য হলো যে এটা আমাদেরকে প্রচার করতে হবে। আমাদের বলতে হবে যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। প্রচারেই প্রসার বাড়ে, এটা অবশ্যই। তাহলে তা নিয়ে আপনাকে অনেক ধন্যবাদ, আপনার সময় নিচ্ছে, আপনি আমাদের সময় নিচ্ছেন। সেনভিকে ধন্যবাদ। আমার এখানে যারা কথা বলছে তাদের সবাইকে ধন্যবাদ। বিশেষ করে ডক্টর সাফাতুজ্জামান খুব সুন্দর করে বলছে, আমি তার কথাগুলো খুব ভালো লাগছে। অনেক ধন্যবাদ। সলিমুজ্জামান তো আমাদের সমসাময়িক। থ্যাংক ইউ ভাই, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। স্যার আপনাদের স্যার সকলকে অনেক আপনাদেরকেও ধন্যবাদ। স্যার আপনাদেরকেও ধন্যবাদ, স্যার দোয়া করবেন। জি, অনেক ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার আপনাদের আসসালামু আলাইকুম। সকলকে ধন্যবাদ। আশা করছি আজকের আলোচনা থেকে দর্শকরা যেমন উপকৃত হয়েছেন তেমন সচেতন হবেন। অবশ্যই ডক্টর টিভিকে অনেক ধন্যবাদ এবং সেই সাথে সাইনোভিয়াকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।